নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই ভিডিও যারা দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ সাম্প্রতিক সময় এমন কিছু ডেভেলপমেন্ট হয়েছে অন্তত দক্ষিণ পূর্ব এশিয়ার জিওপলিটিক্যাল সারফেসে, যা আপনাদের জানা ভীষণ মাত্রায় প্রয়োজন। অ্যানালিটিক্যাল একটা ভিডিও, কিন্তু যে ভিডিও নিঃসন্দেহে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিকও বটে। এই ভিডিও শুরুতে এই একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে এই ভিডিও আমি শুরু করি। ভারতবর্ষ সফরে আসছেন ডোনাল্ড লু। 7 দিনের যে সফর সূচি তিনি ঘোষণা করেছেন, সেখানে দেখা যাচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কার পাশাপাশি তিনি ভারত সফরে আসবেন। আর এখান থেকেই কিন্তু এই ভিডিওর যাবতীয় জল্পনা, অর্থাৎ ডোনাল্ড লু এর সঙ্গে যে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো, যে বাংলাদেশের রাজনীতি তিনি কার্যত ওলটপালট করে দিয়েছেন, সেই ডোনাল্ড লু ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশে না এসে ভারত সফরে আসছেন। এর পিছনে নতুন কি রাজনৈতিক জল্পনা উঠতে শুরু করেছে তা বিশ্বের একাধিক নিউজ পেপার কিন্তু ভীষণ আকারে প্রচার করেছে। বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন, বাংলাদেশি মিডিয়া এই ধরনের বিশ্লেষণাত্মক ভিডিও বানায় না বা এই খবর আপনাদের সামনে তুলে ধরে না। সেখান থেকেই কিন্তু আমাদের এই ভিডিও বানানোর প্রয়াস। এবার আসল কথায় ফিরি। কালকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা ভালো কালকে নয়, হয়তো দুদিন আগে। তারা পাকিস্তানিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম, সেই নিয়ম অত্যন্ত শিথিল করে দিয়েছে। অর্থাৎ তারা এবার ভেরিফিকেশনের ক্ষেত্রে এমন কিছু সুযোগ সুবিধা পাকিস্তানিদের হাতে তুলে দেবে যা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাস এবং ডেপুটি হাই কমিশনারের কাছে সরকারি নির্দেশিকা চলে গেছে। পাশাপাশি এই পুরো বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশের সার্ভিস ডিভিশন এবং বিদেশ মন্ত্রকের কাছেও অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার ভারতের প্রেক্ষাপটে এই বিষয়টা বিচার করার প্রয়োজন আছে। বিভিন্ন সংবাদপত্র, যে নিউজ পেপার, যে বিভিন্ন ক্ষেত্রে এই পুরো বিষয়টাকে প্রতিবেদন আকারে যেভাবে প্রকাশ করেছে, তা নিঃসন্দেহে ভারতের কাছে কিন্তু উদ্বেগজনক। কারণ ভারত কিন্তু লাগাতারভাবে কাশ্মীর এরিয়াতে তার সেনাবাহিনী এত পরিমাণ ডিপ্লয় করেছে যে জাতিসংঘে পাকিস্তান অবধি বলেছে কাশ্মীর থেকে যেন ভারতীয় সেনারা সরে যায়। ফলে কাশ্মীর থেকে ভারতীয় এই যে প্রেক্ষাপটে, সেখানে কিন্তু পাকিস্তান একাধিক নেতাদের ঢোকানোর চেষ্টা বারংবার করেছে। যদি শেষ 10-15 বছরের ইতিহাস দেখেন, তাহলে দেখবেন এই কাশ্মীরকেই কিন্তু কার্যত পাকিস্তানিরা বেছে নিয়েছিলেন ভারতে এই সকল উগ্রপন্থীদের ঢোকানোর জন্য। কিন্তু কাশ্মীরে ভারতের এই যে সীমান্তবর্তী এরিয়া, সেখানে সাম্প্রতিক সময়ে সুরক্ষা এতটাই কঠিন করা হয়েছে যে কার্যত এই পাকিস্তানিরা এই সকল মানুষকে আর ভারতে ঢোকাতে পারছেন না। তারা 1-2 জায়গায় বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন আক্রমণ করছেন বটে, কিন্তু কংক্রিট কিন্তু শেষ 5 বছরে তারা সে অর্থে কিন্তু করতে পারেনি। এবার পরিবর্তিত পথ অনুযায়ী তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করার চেষ্টা করছেন। ভারতের একাধিক গোয়েন্দা রিপোর্টে এই পাকিস্তানি ভিসা দেওয়ার ব্যাপারটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বা যেভাবে উঠে এসছে, তা ভারতের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন ভারত সরকার মনে করছে এই পাকিস্তানিরা এখন যারা ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে আক্রমণ চালানোর ফন্দি এঁটেছেন, তারা মোহাম্মদ ইউনূসের এই ধরনের কার্যকলাপের পর সহজেই বাংলাদেশে ঢুকে যেতে পারবেন। অর্থাৎ যার কোনো ফ্যামিলি ভেরিফিকেশন হবে না, তার কোনো হিস্ট্রি ভেরিফিকেশন হবে না, অতি সহজেই বাংলাদেশের ভিসা তারা পাবেন এবং এই ভিসা পেয়ে তারা বাংলাদেশে আসবেন। এই বাংলাদেশে আসার পর কিন্তু তারা বর্ডারের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করবেন। ফলে ভারতীয় গোয়েন্দারা মনে করছেন এই বাংলাদেশের মাটি তারা ব্যবহার করে বর্ডার এরিয়া থেকে ভারতে ঢোকার একটা ফন্দি হাঁটবেন। আর এই রকম রিপোর্ট যখন প্রকাশ্যে আসে, তখন ভারতের ইন্টেলিজেন্স, ভারতের র এবং ভারতের একাধিক গোয়েন্দা দপ্তর কিন্তু অত্যন্ত সজাগ এবং সতর্ক হয়ে যায়। তবে এই বিষয়টা ভারত সরকার কোনোভাবেই কিন্তু ভালোভাবে নেয়নি। প্রথম কথা, দেশটার নাম পাকিস্তান। যেই পাকিস্তানের সঙ্গে ভারত কিন্তু কার্যত জাতিসংঘে কথার যুদ্ধে নিজেদের মধ্যে জড়িয়ে পড়ে, যেখানে পাকিস্তান জাতিসংঘে স্পিচ দিতে গিয়ে 13 থেকে 14 বার কাশ্মীরের প্রসঙ্গ নিয়ে আসে, 12 বার ভারতের কথা নিয়ে আসে। এমনকি ভারত কেন কাশ্মীরে সেনাবাহিনী ডিপ্লয় করেছে, সেই প্রশ্ন কিন্তু জাতিসংঘের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী করেছিল।
অর্থাৎ জাতিসংঘে এই ধরনের একটা বাদানুবাদের পর বাংলাদেশ সরকারের এহেন ডিসিশন নিঃসন্দেহে ভারতবাসীর কাছে ভারতের সুরক্ষার ক্ষেত্রে এবং গোয়েন্দাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যা কালকে একাধিক সংবাদপত্রে আন্তর্জাতিক স্তরে কিন্তু বিশ্লেষণ হয়েছে। ফলে এরপরেও ভারত সরকার যে চুপ করে থাকবে না, অন্তত সুরক্ষার প্রশ্নে ভারতের ইন্টেলিজেন্স দপ্তর যে চুপ করে থাকবে না, তা কিন্তু খালি চোখেই বোঝা যায়। এর জন্য কোনো তথ্যের প্রয়োজন হয় না। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, পাকিস্তান থেকে ইউনূস সরকার বর্তমানে হিউজ পরিমাণ অস্ত্র আমদানি করছে, এ বিষয়ে ভারতের কিছু বলার থাকতে পারে না। পাকিস্তানি একটা জাহাজ বাংলাদেশের বন্দরে চলে এলো, ওই বন্দরটি কার্যত শেখ হাসিনা লিজ হিসাবে ব্যবহার করতে দিয়েছিলেন, মানে চট্টগ্রাম বন্দরটা ভারতবর্ষকে। ফলে কেন এই ধরনের সিদ্ধান্ত তারা দিনের পর দিন নিচ্ছেন, এটাই কিন্তু ভারতীয়দের কাছে একটা বড় প্রশ্ন। এবার দেখুন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আতাত করে ভারতবর্ষকে ঠিক কিভাবে বিপাকে ফেলতে পারে। তারা ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা এই দুই দেশ মিলেও কিন্তু তারা পারবে না। তারা যেটা পারে, তারা দিনের পর দিন ভারতের সুরক্ষার সঙ্গে খামখেয়ালিপনা করতে পারে। মানে কিছুদিন আগে আপনারা দেখেছেন, সেই বাংলাদেশ থেকে কার্যত 7 সিস্টার্সকে নিয়ে হুমকি দেওয়া হয়েছে, শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেককে নিয়ে কার্যত হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো, বাংলাদেশ নিজেদের ক্ষমতা জানা সত্ত্বেও দিনের পর দিন কিভাবে ভারতকে এরকম হুমকি দিয়ে যাচ্ছে। দেখুন, এখানে ভারতীয় গোয়েন্দারা বলছেন এই পুরো বিষয়টার পিছনে চায়নার একটা পরিকল্পনা থাকতেই পারে। কারণ চায়না ব্রিক্স সম্মেলনে গিয়ে রাশিয়ার সঙ্গে বা রাশিয়ার উপস্থিতিতে ভারতের সঙ্গে একটা মৈত্রী চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী লাদাখে কিন্তু আপাতত তারা নিজেদের মধ্যে একে অপরের বিরুদ্ধে কিছু আচরণ করবে না, সেই ধরনের সিদ্ধান্ত নেয়। কিন্তু এই 7 সিস্টার্স, এই উত্তর পূর্ব অঞ্চল ভারতের যদি বাংলাদেশ অশান্ত করে রাখতে পারে, তাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভারতকে এঙ্গেজ করে রাখা যাবে, ভারতকে বিজি করে রাখা যাবে। আর সেই ফায়দাটা কিন্তু নিঃসন্দেহে চায়না তুলে বেরিয়ে যেতে পারে। পাশাপাশি পাকিস্তান কি চাইছে? পাকিস্তান চাইছে ভারতকে বিভিন্ন কৌশলে, বিভিন্ন দিক থেকে ভারতের ইন্টেলিজেন্সকে বিজি করে রাখতে, তাদের সুরক্ষা নিয়ে একটু প্রেসার ক্রিয়েট করতে এবং ভারতে এমন কিছু অ্যাক্টিভিটি তৈরি করতে যেন ভারতবর্ষের পুরো আপামর যে সাম্য, যে স্থিতি, যে নিয়ন্ত্রণ, তা যেন সরকারের হাত থেকে বেরিয়ে যায়। দেখুন, এই পুরো বিষয়টা ভারতের গোয়েন্দারা যে বুঝতে পারছেন না সেটা নয়। কালকে ভারতের একাধিক সংবাদপত্র এ পুরো বিশ্লেষণ করতে গিয়ে বলেছে, চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ নতুন করে যেরকম ভাবে নতুন একটা আতাত তৈরি করতে চাইছে, যা নিঃসন্দেহে ভারতের কাছে মাথা ব্যথার কারণ হতে পারে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনা মুখ খুলেছেন, আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছেন, আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ভারত সফরে পাঠানো হচ্ছে। এবং কালকে ঐতিহাসিক একটা চুক্তি করা হয়েছে আমেরিকা এবং ভারতের মধ্যে। যদিও চুক্তিটি জো বাইডেনের আমলে হয়েছিল, কিন্তু এতদিন পর চুক্তির মান্যতা কার্যত জো বাইডেন এবং আমেরিকা প্রশাসন দিয়ে তারা আবার ভারতের পাশে আছেন, এই রকম একটা দৃষ্টিভঙ্গি কিন্তু প্রকাশ করেছেন। কালকে ভারতের আর্মি ডিপার্টমেন্ট কিন্তু প্রায় 21,000 কোটি টাকার অস্ত্র অনুমোদন করেছে ভারতীয় সেনার জন্য। পাশাপাশি আমেরিকা সরকার 117 কোটি টাকার অস্ত্র চুক্তি কিন্তু ভারতের সঙ্গে করেছে। ফলে একদিকে যেমন চায়না, পাকিস্তান এবং বাংলাদেশের আতাত আন্তর্জাতিক স্তরে নতুনভাবে গড়ে উঠছে, বেসরকারিভাবে হলেও গড়ে উঠছে, অপর দিকে আমেরিকা এবং ভারতের মুষ্টিবদ্ধ একটা জোট এই চায়না, পাকিস্তান এবং বাংলাদেশের জোটকে কার্যত ভেঙে দেওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে। চায়না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সরাসরি ইন্টারফেয়ার করেনি। চায়নার বর্তমান যে অবস্থা, তা বাংলাদেশের রাজনীতিতে সরাসরি ইন্টারফেয়ার করবে এই সম্ভাবনাও কিন্তু নেই। কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার চায়নার সঙ্গে এমন কিছু অর্থ চুক্তি করেছেন, দেনা করেছেন, ঋণ নিয়েছেন, তাতে কিন্তু চায়নার কাছে কার্যত টিকিটা বাঁধা শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূসের। আর এখানেই মোহাম্মদ ইউনূসের জো বাইডেন পরবর্তী সময়ে প্ল্যান বি বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞরা। অর্থাৎ জো বাইডেন যখন চলে যাবেন আমেরিকার মসনদে, তখন ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। এই জানুয়ারি মাস থেকে বাংলাদেশ কিন্তু কার্যত আমেরিকার এই সাপোর্টটা পাবে না, যা কিন্তু জো বাইডেন কার্যত দুহাত ভরে মোহাম্মদ ইউনূসকে দিয়েছিলেন। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস চেয়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলোকে কার্যত এককাট্টা করে জাতীয় ঐক্য গড়ে তুলতে এবং আন্তর্জাতিক স্তরে পাকিস্তান এবং চায়নার মতো প্রভাবশালী এবং শক্তিশালী দলকে নিজেদের দখলে নিয়ে নিতে বা নিজেদের দিকে নিয়ে নিতে। এখানেই মোহাম্মদ ইউনূস কিন্তু একটা প্ল্যান দিয়েছেন। কিন্তু পাশাপাশি ভারত এবং আমেরিকার যদি প্ল্যানটা আপনারা দেখেন, তাহলে দেখতে পাবেন
মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য তারাও কিন্তু এবার মানে যদি বলা হয় কাছা বেঁধে কোমর বেঁধে নেমে পড়েছেন। বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন ঘটনা অন্তত সেই পুরো বিষয়টাকে কিন্তু প্রশ্রয় দেয়। বিশেষজ্ঞরা সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছেন, দেখুন এতদিন অবধি শেখ হাসিনা কিন্তু প্রকাশ্যে আসেননি, এবার শেখ হাসিনা পুরো প্রকাশ্যে এসেছেন তাই নয়, শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু একটা মানে অগ্নিবাণের মতো কাজ করেছে। শেখ হাসিনা সাম্প্রতিক সময় নিউ ইয়র্কে একটা অনলাইন কনফারেন্সে কি বলেছেন, তিনি বলেছেন মোহাম্মদ ইউনূসই হলেন মাস মার্ডারার। অর্থাৎ শেখ হাসিনার টাইমিংটা দেখুন, শেখ হাসিনাকে কথা বলতে অ্যালাউ করছে কে সেটা ভাবুন। শেখ হাসিনা এই ধরনের কথা বলছে আমেরিকার একটা কনফারেন্সে বা বিশ্বের বিভিন্ন দেশের সামনে। সেই টাইমিংটা বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে আবার পিছন থেকে ব্যাকআপ করার যে পরিকল্পনা তা কিন্তু করা শুরু হয়ে গেছে, এরকমই মনে করছেন আন্তর্জাতিক মহল। আর এখানেই কিন্তু ভারতবর্ষের অপেক্ষার একটা মেয়াদি ফল পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে। শেখ হাসিনা বলেছেন মোহাম্মদ ইউনূস মাস মার্ডারার। শেখ হাসিনা বলেছেন মুজিবুর রহমানের মতো আমাকেও মারার ছক করেছিল এই ইউনূস সরকার। আমার কাছে 20 থেকে 25 মিনিট সময় ছিল, আমি যদি আমার দেহরক্ষীদের গুলি চালানোর নির্দেশ দিতাম তাহলে এই পরিস্থিতি আরো খারাপ হতে পারত। আমি গুলি চালাতে দিইনি, এমনকি আমি রিজাইন করারও সময় পাইনি। অর্থাৎ সমস্ত কিছু শেষ কথাটা হলো কার্যত মোহাম্মদ ইউনূসের দিকে হুঁশিয়ারি, যেখানে তিনি বলেছেন তিনি পদত্যাগ করেননি। অর্থাৎ টেকনিক্যালি বাংলাদেশের প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা তা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া হচ্ছে অন্তত আন্তর্জাতিক মহলে। পাশাপাশি মোহাম্মদ ইউনূসকে তিনি কার্যত অ্যাটাক করে বলেছেন উনি হলেন পাওয়ার হাংরি, করাপ্টেড, এবং ক্লিন্টন ফাউন্ডেশনকে কার্যত স্পন্সর করেছিল মোহাম্মদ ইউনূসের সংস্থা, যা ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বলেছিলেন। পরবর্তীকালে তিনি বলেছিলেন কিসের জন্য মাইনরিটিসদের এত আক্রমণ, শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় যারা পিছিয়ে আছে তাদের উপর কেন আক্রমণ করা হচ্ছে। ফলে সব মিলিয়ে শেখ হাসিনা যে সময় ব্যাটিং করতে শুরু করলেন, এর প্রচ্ছন্ন মদতে যে ভারতবর্ষ এবং আমেরিকা আছে তা কিন্তু আন্তর্জাতিক মহল বুঝতে শুরু করে দিয়েছে। অর্থাৎ একদিকে যখন চায়না, পাকিস্তান, বাংলাদেশকে কার্যত বলির পাঠা করে নিজেদের দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী জোট গঠনের চেষ্টা করছে, দক্ষিণ পূর্বকে অশান্ত করার চেষ্টা করছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং আমেরিকা নিঃসন্দেহে চাইবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে, অন্তত দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সটা আগের মতো স্থিতাবস্থায় নিয়ে আসতে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের আসল দূত ডোনাল্ড লু, যিনি ভারত সফরে আসছেন, এবং নজিরবিহীনভাবে ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়টা যদি টেক ওভার করেন তাহলে বাংলাদেশ শুধু নয় দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্যাল সিনারিওতে মেজর কোনো চেঞ্জ আসতে পারেন বলে মনে করছেন জিও পলিটিক্যাল বিশেষজ্ঞরা। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যখন শেষবার বাংলাদেশ সফরে গেছিলেন তখন একাধিক চুক্তি আপনারা করেছিলেন, আপনারা জানেন। এই ডোনাল্ড ট্রাম্প এতটাই প্রভাবশালী যে এর সঙ্গে কার্যত ইমরান খান যুদ্ধে পারেননি, ফলে ইমরান খান কিন্তু জেলবন্দি হয়ে থাকতে হয়েছে। কিন্তু বর্তমান পাকিস্তানের অবস্থাটা দেখুন যে ইমরান খানের দল এতটাই অ্যাক্টিভ হয়ে গেছে যে পাকিস্তান সরকার কার্যত পতনের মুখে চলে গেছে। ফলে জো বাইডেন যে ভুলগুলো দিনের পর দিন করে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, তার এফেক্ট কিন্তু আমেরিকাও পাচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। পাকিস্তান কিংবা বাংলাদেশ জো বাইডেন যেভাবে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে সেগুলোকে রেকটিফিকেশন করার জন্য এই ডোনাল্ড ট্রাম্প কার্যত ফের একবার এশিয়া সফরে আসছেন বলে মনে করছেন। এক্ষেত্রে যখন জো বাইডেন কার্যত বাংলাদেশের দায়িত্ব ছিলেন তখন আমেরিকার যে বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন সেই পিটার হ্যাস কিন্তু এক্সেলারেটেড এনার্জির অ্যাডভাইজার হিসাবে যোগদান করেছিলেন। অর্থাৎ তিনি যোগদান করে কার্যত ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ডিজেল পাইপলাইন চুক্তি আছে সেটাকে বাতিল করার একটা নির্দেশ দিয়েছিলেন। কার্যত জো বাইডেনের নির্দেশেই এই ধরনের ঘটনা ঘটেছিল বলে অনেকে মনে করেন। আর এখানে কিন্তু ইন্ডিয়া এবং আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বার্গেনিং একটা মোড়ে চলে যায়। নয় ডিজেল পাইপলাইন চুক্তি স্যাক্রিফাইস করবে ভারতবর্ষ, প্রয়োজনে শেখ হাসিনাকে আবার মসনদে নিয়ে আসা হবে, নয়তো এই পুরো বিষয়টা অলরেডি তৈরি আছে, শুধুমাত্র ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ জিওপলিটিক্যাল সিনারিওতে যে ঘটনাগুলো সাম্প্রতিক সময় হচ্ছে, দুটো সম্ভাবনা বিশেষজ্ঞরা বলছে তৈরি হয়ে গেছে। এক, বাংলাদেশ ইস্যুতে অলরেডি ডিসিশন তৈরি হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাজনৈতিক একটা পালাবদল দেখা যেতে পারে। মোহাম্মদ ইউনূস এটা বুঝেই রাজনৈতিক জোট তৈরি করছেন, জাতীয় ঐক্য তৈরি করছেন, নির্বাচন ঘোষণা করার কথা ভাবছেন, সনাতনীদের সঙ্গে মিটিং
করছেন এবং একই সঙ্গে আন্তর্জাতিক স্তরে সমস্ত দেশ যখন মোহাম্মদ ইউনূস বিরোধী হয়ে গেছেন, তখন পাকিস্তান এবং চায়নাকে পাশে নিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা করছেন। এই যদি একটা জোট হয়, দ্বিতীয় সম্ভাবনাটা যেটা হচ্ছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে অনেক কিছু তৈরি হতে পারে, কারণ ভারত এবং আমেরিকার মধ্যে এই পুরো বিষয়টা বার্গেনিং মোডে আছে। যদি শেখ হাসিনা বাংলাদেশের মসনদে আসেন, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, একদম সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডিজেল পাইপলাইন চুক্তিকে স্যাক্রিফাইস করবে ভারতবর্ষ, এই প্রশ্ন কিন্তু থাকছে। কারণ জো বাইডেনের কার্যত কাছের লোক পিটার হ্যাস সেই সময় কিন্তু ডিজেল পাইপলাইন চুক্তিকে স্যাক্রিফাইস করার জন্য নিদান দিয়েছিলেন। ফলে দুই রকম সম্ভাবনা কিন্তু এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনাকে কন্টিনিউয়াসলি 3 মাস ধরে ব্যাকিং করার সুফল কিন্তু পেতে চলেছে ভারতবর্ষ। যদি ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প এগ্রি করেন, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক পালাবদল কার্যত সময়ের অপেক্ষা, যা মোহাম্মদ ইউনূস জেনেও কিন্তু নিজের মতো গুটি সাজাতে শুরু করছেন। আপনারা কি ভাবছেন? আপনারা যদি ভিডিওর এতটা শোনেন, তাহলে নিঃসন্দেহে এই বিশ্লেষণ নিয়ে আপনাদের নিজস্ব মত থাকতে পারে। যা ভাবছেন কমেন্টে নিঃসন্দেহে জানাবেন। এই পুরো বিষয়টা সাম্প্রতিক সময় একাধিক সংবাদপত্রে টুকরো টুকরো ভাবে প্রকাশ হয়েছে। আমি শুধু আমার মতো করে সুতো বেঁধে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং তার পরবর্তী সম্ভাবনা, যেটা কেউ কিন্তু অস্বীকার করার জায়গাতে বর্তমান সময় নেই। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।